আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন আমাকে একটু জানান ঝটপট। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা স্পষ্ট, সবাই একটু জানাবেন। আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেকেই যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ। সবাই 1 মিনিট একটু ক্লাসটা শেয়ার করে দিত ভাই। ক্লাসটা শেয়ার করে দিই ঝটপট। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিত। সবাই ক্লাসটা শেয়ার করে দিই প্লিজ। যারা ক্লাস দেখছেন সবার কাছে অনুরোধ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। সবার ক্লাস শেয়ার হয়ে গেলে আমি ইনশাল্লাহ শুরু করব। সবার ক্লাস শেয়ার হয়ে গেলে ইনশাল্লাহ আমি শুরু করতে চাই, আপনাদের সাথে শুরু করতে চাই। অল ক্লিয়ার বলছেন, অল ক্লিয়ার। কৃষ্ণা রায় বলছেন অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সুমি একটা বলছেন কেমন আছেন, আমি ভালো আছি। অ্যাটম বাইবস বলছে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ওকে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমাদের নীল বলছে কেমন আছেন, মায়াবিনী স্পর্শী বলছে কেমন আছে, ইমন একজনকে মেনশন করেছেন, থ্যাংক ইউ। মৌসুমী যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম মৌসুমী। সাথী আমাদের সাথে যুক্ত হয়েছেন, তানি যুক্ত হয়েছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আবার আপনাদের কাছে অনুরোধ করব ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। আপনার বান্ধবীকে মেনশন করে দেন, ক্লাস শেয়ার করে দেন। অদম্য যুক্ত হয়েছে আমাদের সাথে। আচ্ছা, সখিনা খাতুন আমাদের সাথে আছে। ওদিক থেকে আহ মুস্তাফিজ নার্সিং কেয়ার পেজ থেকে কে কে যুক্ত আছে একটু দেখি। মাহমুদা আক্তার যুক্ত হয়েছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখেন একটু মনোযোগ দিই আমরা, হ্যাঁ একটু মনোযোগ দিই আমরা। গত 3টা ক্লাসে আমরা আজকে 3 নাম্বার ক্লাস, গত ক্লাসগুলোতে আমরা আমাদের যে এই অর্ণবস জিকে স্পেশাল মডেল টেস্ট যেটা আছে, এই স্পেশাল মডেল টেস্টের উপরে আমরা 6টা প্রশ্ন সলভ করেছি, অর্থাৎ 6টা প্রশ্ন মডেল টেস্ট সলভ করেছি, এবং তারই ধারাবাহিকতায় আজকে 3 নম্বর ক্লাস। এই ক্লাসে ইনশাআল্লাহ আমরা 7 থেকে বাকি মডেল টেস্ট গুলো সলভ করব। এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যারা আমাদের এই বইটা সংগ্রহ করেছেন অর্ণবস জিকে, তাদেরকে এই বইটা পুরোটা আমি শেষ করায় দেব ইনশাআল্লাহ। সামনে যাদের নার্সিং পরীক্ষা, মানে সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা, যাদের 19তম নিবন্ধন পরীক্ষা, 51তম বিসিএস পরীক্ষা, এবং যারা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য পড়ছেন, তাদের জন্য এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইটা খুবই হেল্পফুল হবে। ওকে, চলেন আমরা শুরু করি। ওকে, আমরা শুরু করতে চাই। খেয়াল করেন আমাদের মডেল টেস্ট 7। একটু বইটা হাতে নেন তো, সবাই একটু লিখেন তো বই হাতে নিয়েছেন কিনা। সবাই একটু বলেন বই হাতে নিয়ে পড়ছেন কিনা, বই হাতে নিয়েছেন কিনা। সবাই একটু দেখি, সবাই কি বই, সবার হাতে কি বই আছে? সবার হাতে কি বই আছে? সবার হাতে কি বই আছে? সবাই একটু আমাকে রেসপন্স করে জানান তো সবার হাতে বই আছে কিনা। মডেল টেস্ট 7 পৃষ্ঠা নাম্বার 18, মডেল টেস্ট 7 পৃষ্ঠা নাম্বার 18। খেয়াল করেন 1 নম্বর প্রশ্ন, আমি একটু জুম করে দেই বাকিরা যেন দেখতে পায়। দেখেন 1 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা কোনটা? হরিকেল জনপদের কোন এলাকায়? হরিকেল জনপদটা কোথায় আছে? আমরা জানি বাংলায়, প্রাচীন বাংলায় মোট 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়। কয়টা ভাই? 16টা জনপদের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে প্রাচীন যে জনপদ সেটা হলো পুন্ড্র জনপদ, বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই অঞ্চলে আছে। তাহলে সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র জনপদ। কিসের নাম? পুন্ড্র। আচ্ছা, সর্বপূর্ব দিকে যে জনপদটা আছে, সর্বপূর্ব দিকের যে জনপদটা আছে তাকে আমরা বলছি হরিকেল জনপদ। এই হরিকেলটা কোথায় আছে ভাই? হরিকেলটা কোথায় আছে? হরিকেল আছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চল। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কোথায়? সিলেট অঞ্চল। তাহলে দেখেন হরিকেল জনপদ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চলে। অ্যান্সার হবে কি? চট্টগ্রাম। অ্যান্সার কি? চট্টগ্রাম। 1-এর 4। রাজশাহীর দিকে আমরা জানি যে বরেন্দ্র অঞ্চল ছিল রাজশাহীর দিকে। খুলনা, খুলনা এটা কোন কোন জনপদের অংশ বলতে পারবেন? কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, এটা হচ্ছে বঙ্গ জনপদের একটা জায়গা ছিল। দিনাজপুর, এটা তো আবার পুন্ড্র জনপদের অংশ, অন্তর্ভুক্ত হয়ে যায়।
তাহলে হরিগাল জনপদ সর্বপূর্ব দিকের জনপদ, পাহাড়ি জনপদ চট্টগ্রামে আছে, পার্বত্য চট্টগ্রামে আছে, সিলেট অঞ্চলে আছে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কোথায়? সিলেট অঞ্চল। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। আপনারা আমার সাথে সাথে প্রশ্নগুলো নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবেন। 2 নম্বর প্রশ্ন, নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত? বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত। তাহলে মেরিন একাডেমি রয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামের কোথায়? জলদিয়া, চট্টগ্রামের জলদিয়া। দেখেন, বাংলাদেশ মিলিটারি একাডেমি 1974 সালে প্রতিষ্ঠা হয়েছিল, বিএমএ যেটাকে বলি, বাংলাদেশ মিলিটারি একাডেমি, যেখানে সেনাবাহিনীদের ট্রেনিং করা হয়, অফিসার্স ট্রেনিং করা হয়। এটা চট্টগ্রামের ভাটিয়ারিতে আছে, বিএমএ। বাংলাদেশ নেভাল একাডেমি, এটা চট্টগ্রামে আছে, কর্ণফুলী নদীর তীরে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে এটা আছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসেন যশোর অঞ্চল, যেটা সেখানে আছে বাফা, বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি। যশোরে আছে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি। বাংলাদেশ পুলিশ একাডেমি আছে সারদাতে। কোথায়? সারদা, বাংলাদেশ পুলিশ একাডেমি। বাংলাদেশ আনসার একাডেমি, এটা আছে শফিপুর গাজীপুর, আনসার একাডেমি শফিপুর গাজীপুর। আর মেরিন একাডেমি আছে চট্টগ্রামের জলদিয়া, চট্টগ্রামের জলদিয়া। 3 নাম্বার, ন্যাশনাল আর্কাইভ জাদুঘর কোথায় আছে? ন্যাশনাল আর্কাইভ, ন্যাশনাল আর্কাইভ এটা দেখেন আগারগাঁও, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আগারগাঁও আছে বিজ্ঞান জাদুঘর, বিমান জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর। বিজ্ঞান জাদুঘর, বিমান জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর। কপিরাইট অফিস, কপিরাইটের যে অফিস আছে না, সেই কপিরাইট অফিস রয়েছে আগারগাঁয়ে। এবং ন্যাশনাল আর্কাইভ, এই ন্যাশনাল আর্কাইভ রয়েছে আগারগাঁও, ঢাকা, ঢাকার আগারগাঁও। ক্লিয়ার? আচ্ছা, 4 নাম্বার, জাপানের আইনসভা বা পার্লামেন্টের নাম কি? খেয়াল করেন, মঙ্গোলিয়ার আইনসভার নাম হচ্ছে থুরাল, জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট। জাপানের আইনসভার নাম কি? ডায়েট। ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে ফোকেটিং, ডেনমার্ক ফোকেটিং, ডেনমার্ক ফোকেটিং। তাহলে জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট, মঙ্গোলিয়ার আইনসভার নাম হচ্ছে থুরাল, ফিনল্যান্ডের আইনসভার নাম হচ্ছে এদুসকোন্ডা, ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে ফোকেটিং, ফোকেটিং। সুইডেনের আইনসভার নাম হচ্ছে স্টর্টিং, সুইডেন স্টর্টিং, স্টর্টিং, স্টর্টিং। ওকে, সবাই একটু কমেন্ট করবেন। হ্যাঁ, স্টর্টিং। আসেন 5 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট? ফুট চেয়েছে। বঙ্গোপসাগর, পৃথিবীর বৃহত্তম বে উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর। কি বললাম? পৃথিবীর বৃহত্তম বে উপসাগর বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের গড় গভীরতা, বঙ্গোপসাগরের গড় গভীরতা হচ্ছে 8500 ফুট। কত ফুট ব্রাদার? 8500 ফুট। 8500 ফুট বা 2600 মিটার। যদি মিটার বলি তাহলে 2600 মিটার। 8500 ফুট বা 2600 মিটার। বরেন্দ্র ভূমি নামে পরিচিত কোন অঞ্চল? বরেন্দ্র ভূমি, আমরা বলেছি ভূপ্রকৃতিকে 3টা ভাগে ভাগ করা যায়। এর একটা হলো টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তাহলে এই যে প্লাইস্টোসিন কালের সোপান, যেটা এই সোপানকে আমরা বলছি চত্বরভূমি। সোপান কি? চত্বরভূমি। তাহলে সোপানের অংশ কোনগুলা? কুমিল্লার লালমাই পাহাড়, গাজীপুরের ভাওয়ালের গড়, টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল, রাজশাহী বগুড়ার পশ্চিম অংশ মিলে যে বরেন্দ্র ভূমি, সেই বরেন্দ্র ভূমি, যার আয়তন হচ্ছে 9320 বর্গ কিলোমিটার। তাহলে বরেন্দ্র ভূমি কোথায় আছে? বরেন্দ্র ভূমি ময়নামতি লালমাই পাহাড় না, মধুপুর ভাওয়াল না, সুন্দরবন না, রাজশাহী বিভাগে। তাহলে বরেন্দ্র ভূমি নামে পরিচিত কোনটা? রাজশাহী বিভাগ। ক্লিয়ার? 6 নম্বর কোশ্চেন। আসেন 7 নম্বর প্রশ্নের দিকে আসেন। রাষ্ট্রের পছন্দকৃত পদ্ধতি হলো সংবিধান। সংবিধান হলো একটা রাষ্ট্রের পূর্ণাঙ্গ জীবন বিধান। সংবিধানকে বলা হয় একটা রাষ্ট্রের পূর্ণাঙ্গ জীবন বিধান। সংবিধানকে বলা হয় রাষ্ট্রের দর্পণ। সংবিধানকে তুলনা করা হয় পিতা এবং পুত্রের সাথে। কিসের সাথে? পিতা এবং পুত্রের সাথে তুলনা করা হয় সংবিধানকে। তাহলে এই যে রাষ্ট্রের পছন্দকৃত পদ্ধতি যে সংবিধান, এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে অ্যারিস্টটল। কে বলেছে ভাই? অ্যারিস্টটল এই কথাটা বলেছে। অ্যারিস্টটল কথা বলেছে অ্যারিস্টটল। ওকে, অ্যান্সার চলে আসবো অ্যারিস্টটল। খ, হায়ারোগ্লিফিক কি? হায়ারোগ্লিফিক, খেয়াল করেন, আমরা মিশরীয় সভ্যতার নাম শুনেছি। নীল নদের তীরে যে সভ্যতাটা গড়ে উঠেছিল তাকে আমরা বলছি কি? মিশরীয় সভ্যতা। তাহলে নীল নদের অববাহিকায় গড়ে ওঠে যে সভ্যতা, তার নাম কি? মিশরীয় সভ্যতা। আফ্রিকার দীর্ঘতম নদের নাম হলো নীল নদ, যেটা আফ্রিকার 11টি দেশে প্রবাহিত হয়। কয়টা দেশ?
11টি দেশে প্রবাহিত হয়, 11টি দেশে প্রবাহিত হয় এই নীল নদ। খেয়াল করেন। তো এই মিশরীয়দের যে লিখন পদ্ধতি ছিল সেটাকে বলতো হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি বা পবিত্র অক্ষর। তাহলে এটা একটা লিখন পদ্ধতির নাম, মিশরীয়দের লিখন পদ্ধতি। ওকে, 9 নম্বর কোশ্চেন আসেন। টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে? টিপাই মুখ বাঁধ আমরা বলেছিলাম বরাক এবং তুই ভাই নদীর সংযোগ স্থলে এই বাঁধটা দিয়েছে ভারত। বরাক এবং কি তুই ভাই নদীর সংযোগ স্থলে দেওয়া হয়েছে। তাহলে এটা ভারতের মণিপুর রাজ্যে। কোথায়? মণিপুর রাজ্য। কোন স্থানটি ইউনেস্কোর হেরিটেজ সাইটের তালিকায় নেই? কোন স্থানটা ইউনেস্কোর তালিকায় নাই? নাই কোনটা? ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ। ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হচ্ছে কয়টা? 3টা। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ 3টা। একটা হলো কি 60 গম্বুজ মসজিদ বাগেরহাটে, যেটা খান জাহান আলী কর্তৃক নির্মিত হয়েছে, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। একটা হলো পাহাড়পুরের বৌদ্ধ বিহার বা সোমপুর মহাবিহার, আর একটা হলো আমাদের এই সুন্দরবন। কিন্তু এই যে পানাম নগরী, যেটা সোনারগাঁয়ে অবস্থিত, পানাম নগরী নারায়ণগঞ্জে অবস্থিত, যেটা সোনারগাঁ বা নারায়ণগঞ্জ, 19 শতকের উচ্চবিত্ত ব্যবসায়ীদের যে বাসস্থান, এটা কিন্তু আমাদের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের অংশ নয়। আসেন ন্যাম। ন্যাম নন অ্যালাইড মুভমেন্ট, এই ন্যামের সদর দপ্তর কোথায় আছে? কোন সদর দপ্তর নেই। জাকার্তা, বান্দুং, ঢাকা। ইন্দোনেশিয়ার একটা শহরের নাম হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা। বান্দুং শহর ইন্দোনেশিয়াতে আছে, আর ঢাকা তো বাংলাদেশে আছে। তাহলে ন্যাম যে সংস্থা যার কোনো সদর দপ্তর নাই, পরীক্ষা এটা আসে। নিচের কোন সংস্থার সদর দপ্তর নেই? ন্যামের সদর দপ্তর নাই। ন্যামের কি নাই? সদর দপ্তর নেই। চলেন 12 নম্বর কোশ্চেন দিকে দেখি। বিশ্বের মানচিত্রে কোন দেশটি লংশু নামে পরিচিত? লংশু নামে পরিচিত যে দেশ, লংশু, তার নাম কি? পর্তুগাল, ইতালি, গ্রিস, হাঙ্গেরি। দেখেন ইতালি, ইতালি ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে ইতালি। ইউরোপের একটা ছিদ্রায়িত রাষ্ট্র, কি বললাম? ইউরোপের একটি ছিদ্রায়িত রাষ্ট্রের নাম হচ্ছে ইতালি। ইতালির রাজধানী হচ্ছে রোম। এই রোমকে বলা হয় 7 পাহাড়ের শহর বা নীরব সিটি বা সাইলেন্ট সিটি বলা হয় কাকে? রোমকে। খেয়াল করেন, রোম ল্যান্ড অফ মার্বেলের দেশ বা মার্বেলের শহর বলা হয় কাকে? রোমকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই রোমটা দেখতে অনেকটা বুট জুতার মতো দেখতে। ইতালিটা দেখতে বুট জুতার মতো, যার কারণে ইতালিকে বলা হয় লং শু। শু মানে জুতা, লং, লম্বা শু, বুট জুতার মতো দেখতে অনেকটা ইতালি। ইতালিকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় কারণ কেন? কারণ ইতালির ভেতরে আরো 2টি স্বাধীন দেশ আছে। ইতালির ভেতরে আর কি আছে? 2টি স্বাধীন দেশ আছে। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, আর একটার নাম হচ্ছে সান ম্যারিনো। ভ্যাটিকান সিটি আর একটা কি? সান ম্যারিনো। যার কারণে ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। আর লংশু এর দেশ, ল্যান্ড অফ মার্বেলের দেশ বলা হয় ইতালিকে। খেয়াল করেন, সেনেগাল। সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল? সেনেগালের রাজধানী হচ্ছে ঢাকা। সেনেগালের রাজধানী কি? ঢাকা। তাহলে এই সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল? বলেন, সেনেগাল কোন দেশের? ফ্রান্সের উপনিবেশ ছিল, ফ্রান্স। ইউনিটা কোন দেশের গেরিলা গোষ্ঠী, গেরিলা দল? ইউনিটা, ইউনিটা হচ্ছে অ্যাঙ্গোলা নামক যে দেশটা আছে, সে দেশের গেরিলা সংগঠনের নাম হচ্ছে ইউনিটা। ইউনিটা, অ্যাঙ্গোলা। মনে রাখবেন, ইউনিটা কোন দেশের? অ্যাঙ্গোলা। ওকে, 1 থেকে 14 পর্যন্ত এই পৃষ্ঠায় ডান। তাই না? চলেন চলেন সামনে আগাই, সামনে আগাই। আমি আপনাদেরকে কথা দিয়েছি, অর্ণবস জিকে স্পেশাল মডেল টেস্টটা যারা সংগ্রহ করবেন তারা অন্যদের থেকে অনেকাংশে এগিয়ে থাকবেন। যারা 19তম নিবন্ধন দিবেন, যারা সিনিয়র স্টাফ নার্স দিবেন, 51তম বিসিএস দিবেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা দেবেন, এটা আপনি ভালো করে পড়বেন। আপনাকে এটা শেষ করানোর দায়িত্ব আমার। আমি বইয়ের দাম 70 টাকা মাত্র, বাংলাদেশের সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, একদম আপডেট এডিশন, লেটেস্ট এডিশন। এই যে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত আপডেট বই এটা। হ্যাঁ, জাস্ট আপডেট পড়বেন ভালো করে, সাম্প্রতিক সহ মডেল টেস্ট দেওয়া আছে। আমি আপনাকে শেষ করাই, দায়িত্ব আমার, পড়ার দায়িত্ব আপনার। আপনাকে পড়াই দিব, গুরুত্বপূর্ণ জিনিসগুলো বুঝাই দিব ইনশাআল্লাহ। যাদের কাছে নাই তারা এখনই সংগ্রহ করে ফেলবেন, আগামীকাল সংগ্রহ করে ফেলবেন। আশা করি আপনি অনেক বেশি পরিমাণ উপকৃত হবেন। আপনাকে আমি বললাম, দিন শেষে আপনি আমাকে একটা ধন্যবাদ দিবেন, পরীক্ষার হলে বসেই দিবেন মনে মনে। 2 পাহাড়ের মাঝখানে
তুলনামূলক সমতল ভূমিকে বলা হয় কি? দুটি পাহাড়ের মাঝখানে সমতল অসমতল যে ঢালু জায়গাটা থাকে সেটাকে বলা হয় উপত্যকা বা ভ্যালি। উপত্যকা বা ভ্যালি বলা হয়। কি বলা হয়? উপত্যকা বলা হয় বা ভ্যালি বলা হয়। তাহলে দুটি পাহাড়ের মাঝখানে তুলনামূলক সমতল বা অসমতল যে ঢালু জায়গা আছে সেটাকে কি বলা হয়? উপত্যকা বা ভ্যালি। আসেন, বাব এল মানদেব প্রণালী। আমি বলেছিলাম আপনাদেরকে প্রণালীর একটা ক্লাস নিব, খুব আয়োজন করে ক্লাসটা নিব, খুব আয়োজন করে ক্লাস নিব প্রণালীর ইনশাআল্লাহ। দেখেন, বাবেল মানদেব প্রণালী এটা সংযুক্ত করেছে ইয়েমেন, জিবুতি, ইরিত্রিয়া। ইয়েমেন, জিবুতি, ইরিত্রিয়া। বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব প্রণালী পৃথক করেছে, পৃথক 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 করেছে, পৃথক। এখানে তো প্রণালী কি দুইটা, প্রণালী হচ্ছে কি করে, দুইটা সাগরকে যুক্ত করে দেয়, মহাসাগরকে যুক্ত করে দেয় আর দেশকে পৃথক করে দেয়। তাহলে ইয়েমেন, জিবুতি এবং ইরিত্রিয়াকে তারা পৃথক করেছে বাবেল মানদেব। এটা পৃথক হবে, হ্যাঁ পৃথক হবে, জাস্ট একটু ঠিক করে নেন, পৃথক। আচ্ছা, কায়হান কোন দেশের সংবাদ প্রকাশনা স্থান? কায়হান, কায়হান কোন দেশের সংবাদ প্রকাশনা? দেখেন, ইরান, সুইডেন, থাইল্যান্ড, জাপান। থাইল্যান্ড কোন দেশের উপনিবেশ কখনোই হয়নি থাইল্যান্ড। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যার মানে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল সেই দেশটা জাপান। আর অপরদিকে আছে সুইডেন, ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ হচ্ছে সুইডেন। ইরান, ইরান। তাহলে দেখেন কাদের সংবাদ, কাদের, কোন দেশের, কোন দেশের? ইরানের একটি, ইরান, ইরানের একটি সংবাদ সংস্থার নাম হচ্ছে কায়হান, কায়হান। ক্লিয়ার? কায়হান। আচ্ছা, ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? এটা গতদিনে পরীক্ষায় আসছে। ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লব খেয়াল করেন, ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? নেপোলিয়ন বোনাপার্টকে। নেপোলিয়ন বোনাপার্ট। এই ফরাসি বিপ্লব হয়েছে কত সালে? 1789 সাল থেকে 1799 সাল পর্যন্ত, 1789 সাল থেকে 1799 সাল পর্যন্ত ফরাসি বিপ্লবটা চলে ফ্রান্সে, যেটাকে আমরা বলছি এলিট রেভলিউশন বা ফ্রেঞ্চ রেভলিউশন বা বুর্জুয়া শ্রেণীর বিপ্লব। কি বলি? বুর্জুয়া শ্রেণীর বিপ্লব। এই ফরাসি বিপ্লব চললো 10 বছর ধরে। ফরাসি বিপ্লবের স্লোগানের প্রবক্তা ছিলেন জে জ্যাক রুসো। অনুপ্রেরণা দিয়েছিলেন ভলতেয়ার নামক একজন ব্যক্তি। আর নেপোলিয়ন বোনাপার্ট, যিনি কি ছিলেন ফরাসি বিপ্লবের শিশু বলা হতো, পরবর্তীতে ফরাসি বিপ্লবের শেষে তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন ফ্রান্সে। আচ্ছা, ঐতিহাসিক ফেজ শহর কোথায় অবস্থিত? ফেজ শহর, দেখেন মরক্কো, আফ্রিকার একটি দেশের নাম হচ্ছে মরক্কো। এই মরক্কোকে বলা হয় ফেজ টুপির দেশ। এক ধরনের লাল লাল টুপি পাওয়া যায় যেটাকে আমরা বলি ফেজ টুপি। ফেজ টুপির দেশ কোনটা? মরক্কো। কোন দেশ? মরক্কো। ভাসমান মসজিদের নগরী বলা হয় কাকে? মরক্কো। মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত। মরক্কোর রাজধানী কি? রাবাত। আসেন, ম্যাক্সাসে পুরস্কার কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? ম্যাক্সাস, খেয়াল করেন, দেখেন আমরা সাহিত্যের বুকার পুরস্কার দেওয়া হয়। সাহিত্যের কি দেওয়া হয়? বুকার পুরস্কার। রসায়নে নোবেল, অর্থনীতিতে নোবেল। তাহলে গণিত বিষয়ে যে পুরস্কার দেওয়া হয়, মনোযোগ দেন, অপশন এলিমিনেট করা শিখতে হবে। তাহলে দেখেন, গণিতের একটা পুরস্কার আছে, তার নাম হচ্ছে অ্যাবেল পুরস্কার। এই গণিতে অ্যাবেল, গণিতের একটা পুরস্কার দেওয়া হয়, তাকে বলা হয় অ্যাবেল পুরস্কার। তাহলে রসায়ন দেয় নোবেল, অর্থনীতি দেয় নোবেল, গণিতের পুরস্কারের নাম হচ্ছে অ্যাবেল, সাহিত্যের আবার বুকার পুরস্কার আছে। তাহলে ভাই ম্যাক্সাসে কিসে দেয়? এই টু টুইস্ট, ম্যাক্সাসে পুরস্কারটা দেওয়া হয় সাহিত্যে, শিক্ষা এবং মানবাধিকার কোনো কাজের জন্য। সাহিত্য, শিক্ষা এবং মানবাধিকার কোনো কাজের জন্য কিন্তু ম্যাক্সাসে পুরস্কার দেওয়া হয়। মাথায় রাখবেন এটা, কয়েকটা ক্যাটাগরিতে দেওয়া হয়। ব্রিটেনের বণিক সম্প্রদায় বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্য উপনিবেশ গড়ে তুলেছিল? খেয়াল করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের, মার্কিন, মনোযোগ দেন কি বলছে, ব্রিটেনের বণিক যারা ইংরেজরা যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্য উপনিবেশ গড়ে তুলেছিল? 13টি অঙ্গরাজ্য। কয়টা অঙ্গরাজ্যে? 13টি অঙ্গরাজ্য উপনিবেশ গড়ে তুলেছে। বর্তমান কুমিল্লা একসময় ভারতের কোন রাজ্যের অংশবিশেষ ছিল? কুমিল্লা, দেখেন কুমিল্লার পূর্ব নাম হলো ত্রিপুরা। এই কুমিল্লা পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। ত্রিপুরা, কুমিল্লা ত্রিপুরা। আমাদের সাথে, আমাদের সাথে ভারতের কোন কোন রাজ্যের সংযুক্ত আছে? মেঘালয়ের সাথে আছে, আসামের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে। আচ্ছা দেখেন, জাফনা দ্বীপ, জাফনা দ্বীপ কোথায় আছে? জাফনা, দেখেন মালদ্বীপ, এটা একটা দ্বীপ রাষ্ট্র।
মালদ্বীপ দ্বীপরাষ্ট্র দক্ষিণ এশিয়ার মধ্যে এটা একটা দ্বীপরাষ্ট্র, যে দেশে কোনো বিশ্ববিদ্যালয় নাই, যে দেশের কোনো সেনাবাহিনী নাই, যে দেশের কোনো সীমান্ত নাই। কি নাই? কোনো সীমান্ত নাই। বুঝতে পেরেছেন? ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা। এটা একটা দ্বীপরাষ্ট্র, অনেকগুলো দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া দেশটা গঠিত। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার একটা দ্বীপের নাম হচ্ছে নুসান্তারা দ্বীপ, বর্নিও দ্বীপ, জাফনা দ্বীপ, এগুলো হচ্ছে হেল্পল্যান্ড। আচ্ছা, এরপরে আসেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এটা একটা দ্বীপ রাষ্ট্র। শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়াবর্ধনেপুরা কোর্টে। এই যে শ্রীলঙ্কা যে দেশটা আছে, এর একটা আলোচিত দ্বীপের নাম হচ্ছে জাফনা দ্বীপ। তাহলে দেখেন, জাভা দ্বীপ, এই জাভা দ্বীপ আছে ইন্দোনেশিয়া, ভুল করা যাবে না। জাভা দ্বীপ আছে ইন্দোনেশিয়ায়, আর জাফনা দ্বীপ রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা বৌদ্ধ রাষ্ট্র, দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্রের নাম হচ্ছে শ্রীলঙ্কা। ওদিকে জাপান, আমরা জাপানের বৃহত্তম 4টা দ্বীপ জানি, হনসু, কিউশু, শিকোকো, হোক্কাইডো। হনসু, কিউশু, শিকোকো, হোক্কাইডো, এগুলো হচ্ছে জাপানের দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়? বাংলাদেশের সর্বদক্ষিণে, খেয়াল করেন, বাংলাদেশের সর্বদক্ষিণের একটা ইউনিয়নের নাম হলো সেন্ট মার্টিন। কি বললাম? বাংলাদেশের সর্বদক্ষিণের একটা ইউনিয়নের নাম হলো সেন্ট মার্টিন, যার অপর নাম হলো নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপটা কক্সবাজার থেকে কক্সবাজার দ্বীপ থেকে এটা প্রায় 9 কিলোমিটার দক্ষিণ দিকে আছে, আর এই দ্বীপটার আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। এখানে 3 ধরনের কচ্ছপ পাওয়া যায়: অলিভ টার্টল, গ্রিন টার্টল, হক্সিবল। অলিভ টার্টল, গ্রিন টার্টল এবং হক্সিবল এই কচ্ছপ। এছাড়াও এই সেন্ট মার্টিন দ্বীপে চুনা পাথর পাওয়া যায়। কি পাওয়া যায়? চুনা পাথর পাওয়া যায়। লাল কাঁকড়াও কিন্তু পাওয়া যায়, দেখলে পাওয়া যায় লাল কাঁকড়া। ওকে, কঠিন চিবর দান অনুষ্ঠানটি যে অঞ্চলের প্রধানত পালন করা হয়? কঠিন চিবর দান। আমরা উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে আপনাদেরকে বারবারই বলি যে এখান থেকে পরীক্ষা প্রশ্ন হয় ক্ষুদ্র নিগোষ্ঠীদের অবস্থান অথবা তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড। তাহলে কঠিন চিবর দান হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটা উৎসব। কঠিন চিবর দান অ্যান্সার হচ্ছে ঘ, পার্বত্য চট্টগ্রাম। মডেল টেস্ট 7 ডান, মডেল টেস্ট চলে আসবে 8-এ। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে প্রত্যেক দিন, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি প্রত্যেক দিন আমাদের যে এই যে অর্ণবস্টিকে মডেল টেস্ট, এটার উপরে ইনশাআল্লাহ মডেল টেস্ট সলভ করেছে। ওকে, সবাই একটু বলেন তো, মডেল টেস্ট 1 থেকে 7 ডান। আমরা গত 2টা ক্লাসে 1 থেকে 7 পর্যন্ত পড়ে ফেলেছি। সবাই একটু বলেন 1 থেকে 7 ডান। যারা 19তম নিবন্ধন দিবেন, যারা সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা দিবেন, যারা বিসিএস পরীক্ষা দিবেন, সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা দিবেন, আপনাদের জন্য মডেল টেস্ট সলভ করা ফরজ এই মুহূর্তে, মাথায় রাখবেন। ওকে, বলেন তো 1 থেকে 7 ডান। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি একটু। আল্লাহ নারাজ হবে না, হতে আল্লাহ নারাজ হবে। এই প্রজ্ঞা, এই জ্ঞান, এই শরীর, এই ব্রেন, এই সবকিছু আল্লাহর দান, শুকরিয়া আদায় করি আল্লাহ। ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালীর নাম কি? খেয়াল করেন, প্রণালীর ক্লাস নিব আমি বলেছি, খুব আয়োজন করে প্রণালীর ক্লাসটা নিব ইনশাল্লাহ, 1 ক্লাসে শেষ হয়ে যাবে। দেখেন, প্রণালী আমরা জানি যে বসফরাস প্রণালী এবং দারদানেলিস প্রণালী, এই 2টা প্রণালী কি করেছে? তুরস্ক, ইউরোপের তুরস্ক থেকে এশিয়ার তুরস্ককে পৃথক করেছে। বসফরাস প্রণালী এবং দারদানেলিস প্রণালী। এর মধ্যে এই দারদানেলিস প্রণালীর পানি ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরকে যুক্ত করেছে। তাহলে এটা অ্যান্সার হবে দারদানেলিস। ইউরোপের তুরস্ক থেকে এশিয়ার তুরস্ককে পৃথক করেছে এই প্রণালীটা। MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা? MI6 ব্রিটেনের একটা গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে MI6। আর MI9 সেটা হচ্ছে কোন দেশের? কলম্বিয়ার গেরিলা সংস্থার নাম হচ্ছে MI9। অলিভ টার্টল, একটু আগে বলছিলাম, অলিভ টার্টল মানে হচ্ছে কচ্ছপ, বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? অলিভ টার্টল পাওয়া যায় বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে। চর আলেকজান্ডার চর আছে ভোলাতে, ছেড়া দ্বীপ এটা সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ, এটা দ্বীপের নাম। মাওয়া ফেরি ঘাট কোন নদীর তীরে অবস্থিত? এই যে গত কি যেন পরীক্ষা হলো, সে পরীক্ষার মধ্যে এই মাওয়া ফেরি ঘাট নিয়ে প্রশ্ন আসছে। এই গত সমরাষ্ট্র যে পরীক্ষাটা হলো না, বাংলাদেশ সমরাষ্ট্র,
সে সমরাস্ত্র পরীক্ষার মধ্যে কিন্তু এটা আসছে যে মাওয়া ফেরিঘাট, মাওয়া ফেরিঘাট, এটা পুরো প্রশ্ন আসছে অলরেডি। ওই যে বাসডুবি ঘটনা ঘটলো না ফেরিঘাটে, বাসডুবির ঘটনা ঘটলো না ফেরিঘাটে, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসছে মাওয়া ফেরিঘাট নিয়ে। আচ্ছা, আমাদের সাথে কতজন শিক্ষার্থী ক্লাস করছে আমি দেখতে পাচ্ছি না। আমার এখানে 350-400 শিক্ষার্থী দেখাচ্ছে। আপনারা কতজন শিক্ষার্থী ক্লাস করছেন? সবাই একটু কমেন্ট, আমাকে একটু কমেন্ট করবেন তো ভাই প্লিজ। সবাই কি আছেন আমাদের সাথে? সবাই কি আছেন আমাদের সাথে? আমি তো জানি না, দেখতে পাচ্ছি না সবার কমেন্ট। প্রায় 650 শিক্ষার্থী আমাদের সাথে, কিন্তু কমেন্ট এত কম কেন? আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন আমাদের, যদিও অনেকগুলো পেজে একসাথে ক্লাস হচ্ছে। সবাই একটু, যে যে পেজে আসেন সবাই একটু কমেন্ট করবেন। আচ্ছা দেখেন, মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা, মেঘনা, এটা মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা। আচ্ছা, দিনাজপুর জেলার মধ্যপাড়া থেকে কি খনিজ উত্তোলন করা হয়? দিনাজপুরের মধ্যপাড়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে কঠিন শিলা, ভূগর্ভস্থ কঠিন শিলা পাওয়া যায় দিনাজপুরের মধ্যপাড়াতে। ভূগর্ভস্থ কঠিন শিলা পাওয়া যায় কোথায়? দিনাজপুরের মধ্যপাড়া। ওকে, সুইডেনের পার্লামেন্টের নাম কি? একটু, সিনেট, সিনেট আমরা জানি, সিনেট সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র। ওদিকে দেখেন থুরাল, মঙ্গোলিয়ার আইনসভার নাম হচ্ছে থুরাল। আর রিক্স ড্যাগ, তাহলে এই রিক্স ড্যাগ কার আইনসভা? সুইডেনের আইনসভার নাম হচ্ছে রিক্স ড্যাগ, রিক্স ড্যাগ, রিক্স ড্যাগ। নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম, আরেকটা আছে ভুলুয়া, ভুলুয়া, ভুলুয়া এবং সুধারাম হচ্ছে নোয়াখালীর পূর্ব নাম। নাসিরাবাদ ময়মনসিংহ এর পূর্ব নাম। পূর্বাশা, এটা হলো দক্ষিণ তালপট্টি দ্বীপের পূর্ব নাম হলো পূর্বাশা। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম বা ভুলুয়া, ভুলুয়া। নোবেল পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচন কয়টি কমিটি কাজ করে? খেয়াল করেন, নোবেল পুরস্কার 1901 সালে নোবেল পুরস্কার চালু হয়। আলফ্রেড নোবেল, তার নাম অনুসারে নোবেল পুরস্কার চালু হয়েছে। আচ্ছা খেয়াল করেন, এই যে নোবেল পুরস্কারটা আছে, 6টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1900 কি বলে এটাকে, 1 সাল থেকে নোবেল পুরস্কার চালু হয়েছে। সর্বশেষ নোবেল পুরস্কার চালু হয় অর্থনীতিতে, তাই না? অর্থনীতিতে চালু হয় সর্বশেষ। এখন এই নোবেল পুরস্কার দেওয়ার জন্য প্রার্থী নির্বাচনের জন্য কয়টা কমিটি কাজ করে? 4টা কমিটি কাজ করে। কয়টা কমিটি ব্রাদার? দেওয়ার জন্য, দেওয়ার জন্য কয়টা কমিটি কাজ করে? 4টা কমিটি কাজ করে। হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন? এটা একটা সংগঠন, হিউম্যান রাইটস ওয়াচ। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মানবাধিকার সংগঠন, হিউম্যান রাইটস ওয়াচ। আচ্ছা, এরপরে আসেন, ব্রিটিশ কৃষি বিপ্লব কত সংগঠিত হয়েছিল? কৃষি বিপ্লব সংগঠিত হয় কত সালে? বিপ্লব রিলেটেড প্রশ্ন আসে। অষ্টাদশ শতকের দিকে কৃষি বিপ্লব হয়েছে। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? জুলিয়াস সিজার কে ছিলেন? একজন রোমান সম্রাট ছিলেন। জুলিয়াস সিজার কে ছিলেন? একজন রোমান সম্রাট। ওই যে যিনি বলেছিলেন, এলাম দেখলাম জয় করলাম, ভিনি ভিডি ভিসি, আই কেম আই স আই কনকোয়ার। এলাম দেখলাম জয় করলাম, এলাম দেখলাম জয় করলাম। আচ্ছা, হায়ারোগ্লিফিক্স যে সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি, হায়ারোগ্লিফিক্স মিশরীয় সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। গুয়াম দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? গুয়াম দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক, ভারত, প্রশান্ত, উত্তর, কোথায়? উত্তর প্রশান্ত কোথায় আছে গুয়াম দ্বীপ? গুয়াম দ্বীপ কোথায় আছে? গুয়াম দ্বীপটা কোথায় আছে বলেন, অ্যান্সার করেন। প্রশ্ন নাম্বার 10, গুয়াম দ্বীপ রয়েছে কোথায়? প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে গুয়াম দ্বীপ। ওকে, দেখি সবাই একটু বলেন, ক্লিয়ার? সবাই বলেন ক্লিয়ার? এই পর্যন্ত মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? রাজনৈতিক সমুদ্র সীমা, দেখেন আমরা বলেছিলাম টেরিটোরিয়াল জোন বা টিজেড। টেরিটোরিয়াল জোন হচ্ছে 12 নটিক্যাল মাইল। কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল টেরিটোরিয়াল জোন। তাহলে এই টেরিটোরিয়াল জোন আমাদের সমুদ্র উপকূল থেকে 12 নটিক্যাল মাইল গেলেই আমরা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা পাই, বা আমরা 22 কিলোমিটার বলতে পারি।
এই যে নটিক্যাল মাইল, এই নটিক্যাল মাইল হলো সমুদ্র দৈর্ঘ্য মাপার একক। কি? সমুদ্র দৈর্ঘ্য মাপার একক। তাহলে যদি নটিক্যাল মাইলে চায় তাহলে 12 নটিক্যাল মাইল, আর যদি কিলোমিটারে চায় তাহলে 22 কিলোমিটার। যদি বলে অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল, খেয়াল করবেন ফাহিমা আক্তার পেট ব্যাচের শিক্ষার্থী আমাদের, যদি বলে অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল, তাহলে অ্যান্সার হবে কিন্তু আবার 200 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল। এদিকে মোনালিসা খাতুন কমেন্ট করেছে, মৌসুমী আমাদের সাথে যুক্ত আছে, কমেন্ট করছে। ওকে, আচ্ছা দেখেন, এরপরে আমরা চলে আসবো 15 নম্বর প্রশ্নে। প্রশ্ন নম্বর 15, ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত কোনটা? ওয়ার্ল্ড হেরিটেজ কোনটা? নিচের কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ? দেখেন, 60 গম্বুজ মসজিদ, এটা ওয়ার্ল্ড হেরিটেজ। আহসান মঞ্জিল, পুরান ঢাকায় আহসান মঞ্জিল আছে, নবাব আব্দুল গনি আহসান মঞ্জিল নির্মাণ করেছেন, তার ছেলে আহসানুল্লাহর নাম অনুসারে আহসান মঞ্জিলের নামকরণ করা হয়েছিল। আবার এদিকে জাতীয় সংসদ ভবন, যার স্থপতি লুই আইকান, 215 একর জমির উপরে জাতীয় সংসদ ভবনটা অবস্থিত। আচ্ছা, 9 তলা বিশিষ্ট ভবন। জাতীয় জাদুঘর, এটা আছে শাহবাগে, এর কোনটাই হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ না। 60 গম্বুজ মসজিদটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ, যেটা বাগেরহাটে আছে, যার গম্বুজ সংখ্যা 81টা। গম্বুজ সংখ্যা কয়টা? 81টা, যেটা উলুগ খা বা খান জাহান আলী তিনি নির্মাণ করেছিলেন। ওকে, দেখেন প্লে বয় কোন ধরনের ম্যাগাজিন? প্লে বয় এটা একটা ম্যাগাজিন, এটা লাইফস্টাইল ভিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ম্যাগাজিন। তাহলে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা লাইফস্টাইল ভিত্তিক ম্যাগাজিন হচ্ছে প্লে বয়। রাজশাহীর উত্তর অংশ, বগুড়ার পশ্চিম অংশ, রংপুর, দিনাজপুর এর কিছু অংশ নিয়ে কি গঠিত হয়েছে? দেখেন, মহাস্থান গর্ত বগুড়াতে আছে, তাহলে পলল গঠিত সমভূমি উত্তরবঙ্গ তাও না, তাহলে কি হবে? এই যে বরেন্দ্র ভূমি, বরেন্দ্র ভূমি কি নিয়ে গঠিত হয়েছে? রাজশাহীর উত্তর অংশ, বগুড়ার পশ্চিম অংশ, রংপুর, দিনাজপুরের কিছু অংশ নিয়ে বরেন্দ্র ভূমি গঠিত হয়। ওকে, বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার, জাতীয় গ্রন্থাগার কোথায় আছে? লাইব্রেরি। তাহলে জাতীয় গ্রন্থাগার শাহবাগ, গুলিস্তান, উত্তর আগারগাঁও। দেখেন আগারগাঁয়ে অনেক কিছু আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, বিমান জাদুঘর আছে, বিজ্ঞান জাদুঘর আছে, পাসপোর্ট অফিস আছে, প্রত্নতত্ত্ব বিভাগের জিনিস আছে এখানে আগারগাঁয়ে। তারপরে আগারগাঁয়ে হচ্ছে কপিরাইট অফিস আছে আগারগাঁও। তারপরে আছেন শাহবাগ, শাহবাগে কি আছে? জয়নুল আর্ট গ্যালারি, ওই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকারুকলা অনুষদ শাহবাগে অবস্থিত। শাহবাগ জাতীয় জাদুঘর অবস্থিত শাহবাগে। গুলিস্তান, এই গুলিস্তানে কি আছে? গুলিস্তানে কখনো কেউ গিয়েছেন? গিয়েছেন? গুলিস্তান হচ্ছে বাংলাদেশের 0 পয়েন্ট। এই গুলিস্তানের পল্টনের পাশেই কিন্তু আমাদের বাইতুল মোকাররম মসজিদ আছে, বাংলাদেশের জাতীয় মসজিদ, যেটার স্থপতি হচ্ছে হোসেন মোহাম্মদ ফিরিয়ানি। আচ্ছা, আর এই গুলিস্তানেই আছে কি বলতে পারবেন? এই গুলিস্তানে কি আছে কে বলতে পারবেন? ওই গুলিস্তানে ওখানে একটা চত্বর আছে, গুলিস্তানে একটা চত্বর আছে, ওই যে যে মাজারটা বলি না, সেই মাজার। তাহলে জাতীয় গ্রন্থাগার কোথায় আছে? অ্যান্সার করে। অনেক কিছু বললাম, কিন্তু জাতীয় গ্রন্থাগারটা কোথায় আছে এটাই বললাম। জাতীয় গ্রন্থাগার আছে ঢাকা, আগারগাঁও। আগারগাঁও। একজন বলছে জাতীয় গ্রন্থাগার শাহবাগ। দেখি আপনাদের কমেন্ট গুলো একটু দেখি। আপনাদের কমেন্ট গুলো একটু দেখি। একজন বলছে জাতীয় গ্রন্থাগার, জাতীয় গ্রন্থাগারের স্থপতি মাজহারুল ইসলাম, জাতীয় গ্রন্থাগারের স্থপতি মাজহারুল ইসলাম। জাতীয় গ্রন্থাগার রয়েছে শাহবাগ না, আগারগাঁও। আগারগাঁও। গুলিস্তানে গোলাপ শাহ বাবা। আচ্ছা, অর্ণব স্যার পেজ থেকে কে কমেন্ট করে? অ্যাডমিন কমেন্ট করে বোধহয়। আচ্ছা, এখানে আমাদের নার্সিং পেজে অনেক কমেন্ট আসছে, থ্যাংক ইউ। আপনারা এত কৃপণ কমেন্ট করেন না, আমি এত ধীরে সুস্থে আপনাদেরকে পড়াচ্ছি, কিন্তু আপনারা আমার রিপ্লাই করেন। মানুষ ভাববে যে হয়তো মানুষ ভাববে যে, যাই হোক, আপনারা এত কিপটা হলে হয়? এত কিপটামি করলে হয়?
একটু উদার হতে হবে, মন মানসিকতার দিক থেকে একটু উদার না হলে হয়? একে তো বই নেন না, বইও নিচ্ছেন না, তারপরে হচ্ছে ইও করতেছেন না। ঠিক আছে, তাহলে এই ক্লাসগুলো সব পেট বেচেই দিব কালকে থেকে। কালকে থেকে এই ক্লাসগুলো সব পেট বেচে দিব। চলেন, পৃথিবীর দীর্ঘতম সীমানা, পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে দুইটা দেশের মধ্যে, সেটা কি আমেরিকা এবং মেক্সিকো, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া, আমেরিকা এবং কানাডা, ভারত এবং পাকিস্তান। তাহলে পৃথিবীর দীর্ঘতম যে সীমানা, যে সীমান্ত লাইন, সেই সীমান্ত লাইন কোথায় আছে? 19 নম্বর কোশ্চেন। যে সীমান্ত লাইন সেটা হচ্ছে আমেরিকা, ইউএসএ এবং কানাডার মধ্যে যে সীমান্ত রেখা, সেটাকে আমরা বলছি পৃথিবীর দীর্ঘতম সীমান্ত রেখা। মুরং উপজাতিদের উৎসব মুরং, মুরংদের উৎসবের নাম কি? মুরং। দেখেন চাকমাদের উৎসব হচ্ছে বিজু, মুরংদের উৎসব হচ্ছে মুৎসলং। মুরংদের উৎসব কি? মুৎসলং, মুৎসলং, মুৎসলং মুরংদের উৎসব। চাকমাদের উৎসব বিজু, মারমাদের উৎসব সাংগ্রাই, গারোদের উৎসব ওয়ানগালা। পড়তে হবে এগুলো। উত্তর আফ্রিকার দেশগুলো ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি? ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য হচ্ছে এগুলো একটু জ্যামিতিক সীমারেখার দেশ। উত্তর আফ্রিকার দেশগুলো হচ্ছে জ্যামিতিক সীমারেখার দেশ। ভারতের কোন রাজ্য নিয়ে চীনের সাথে বিরোধ রয়েছে? দেখেন এই প্রশ্নটাই এই যে এনটিআরসি মাধ্যমিক গত 18 তারিখের প্রশ্ন আসছে। অ্যান্সার দেখেন, এই যে আমি দাগিয়ে দিয়েছি। এনটিআরসি এর পরীক্ষা হলো না মাধ্যমিক লেভেলের, এনটিআরসি এর মাধ্যমিক লেভেলের যে পরীক্ষাটা হলো সেখানে কিন্তু এটা অলরেডি আসছে পরীক্ষায় একবার। দেখেন ভালো করে দেখেন এই কোশ্চেনটা, 22 নম্বর কোশ্চেনটা আমি দাগিয়ে দিয়েছি কমন। ওকে, কমন দেখেন, ভারতের কোন রাজ্যের সাথে চীনের বিরোধ রয়েছে? চীন এই ভারতের অরুণাচল প্রদেশের একাংশ দাবি করেছে। তাহলে চীন ভারতের যে প্রদেশের একাংশ দাবি করেছে সেটা হলো অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। বুঝতে পারলাম? অরুণাচল প্রদেশ। আসেন, ফারাক্কাবাদ, ফারাক্কাবাদ, এই ফারাক্কাবাদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? কত দূরে অবস্থিত? 24.7 কিলোমিটার, 21.0 কিলোমিটার, 9.3 কিলোমিটার, 16.5 কিলোমিটার। এটা 16.5 কিলোমিটার দূরে বা 11 মাইল দূরে ফারাক্কাবাদ, তাই না? 23 নাম্বার ফারাক্কাবাদ। সার্বভৌম শাসকের আদেশী আইন, উক্তি। আমি প্রত্যেকটা মডেল টেস্টে একটা না একটা উক্তি দিয়েছি, যেন আপনার পরীক্ষায় উক্তি থেকে প্রশ্ন আসলে আপনি পারেন, উক্তি থেকে আসলেই পারেন। সার্বভৌম শাসকের আদেশী আইন উক্তিটি কার? রবীন্দ্রনাথ, অস্টিন, উইলসন, অ্যারিস্টটল। কে বলেছেন? তাহলে এই কথাটা বলছে অস্টিন, অস্টিন। সার্বভৌম শাসকের আদেশই হলো আইন। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? সবচেয়ে প্রাচীন জনপদ, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। তাহলে আমরা সবচেয়ে প্রাচীন জনপদ জানি হলো পুন্ড্র জনপদ। তারপর হচ্ছে তাম্রলিপ্ত আছে, হরিকেল আছে, গৌড় আছে। গৌড় কোথায়? এই গৌড় আছে চাপাই নবাবগঞ্জ। এটাও পরীক্ষা প্রশ্ন আসছে সেদিন, গৌড় চাপাই নবাব। মডেল টেস্ট 8 ডান, মডেল টেস্ট 8 ডান। সবাই একসাথে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। মডেল টেস্ট 8 ডান। এই সবাই বলেন তো, সবাই একটু ঝটপট বলেন তো, মডেল টেস্ট 8 ডান। আচ্ছা, গত ক্লাসে বলেছিলাম একজনকে আমরা উপহার দিব বই। তো সেই বইটা উপহার পেয়েছে আমাদের আদিলা বিনতে আশরাফ, আমাদের একজন শিক্ষার্থী। র্যান্ডমলি আদিলা বিনতে আশরাফ, তাকে মনোনীত করা হয়েছে। আদিলা বিনতে আশরাফ, আপনি অর্ণব স্যার পেজে মেসেজ দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে বই পৌঁছায় দেওয়া হবে। আপনি একটা বই গিফট পেয়েছেন আমাদের থেকে। ওকে, আমরা আগামীকালের যে ক্লাস হবে সেটাতে আবার আরেকজনকে গিফট দিব ইনশাআল্লাহ। তো যারা এখনো সংগ্রহ করেন নাই, বইটা সংগ্রহ করে ফেলবেন। সবাই একসাথে বলেন 1 থেকে 8 ডান, 1 থেকে 8 ডান, 1 থেকে 8 ডান। আচ্ছা, এখানে যে সকল শিক্ষার্থীরা মনোযোগ দেন, আমার কথা শোনেন, কথা শুনলেও চান্স পাবেন। যে সকল শিক্ষার্থীরা মনোযোগ দেন, এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী আছেন, এইচএসসি 25, আপনার যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, একবার না পারিলে দেখো শতবার, দেখো শতবারের তো আর সময় নেই, আছে আরো একবার।
সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ, এটা ফুল কোর্স। ফুল কোর্স আপনারা চাইলে আমার এই ফুল কোর্সে ভর্তি হইতে পারবেন। বই সহ, এক সেট বই সহ কোর্স ফি হলো 3500 টাকা, আর বই ছাড়া হলো কোর্স ফি হলো 3000 টাকা। এটা অনলি অ্যাডমিশন টেস্টের কোর্স, অনলি অ্যাডমিশন টেস্টের কোর্স। তো এই কোর্সে ভর্তি চলছে। আমাদের ভর্তি হওয়ার জন্য 01793605815 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। অ্যাডমিশন টেস্টের বাচ্চা কাচ্চারা যারা পড়তে চান, আমরা আমাদের এই ব্যাচে প্রায় 8 থেকে 10 মাস আপনাদেরকে 10 মাস 10 মাস পড়াবো ইনশাআল্লাহ। 10 মাস পড়াবো ইনশাআল্লাহ। তো যারা ভর্তি হতে চান তারা আমাদের অর্ণব স্যার পেজে মেসেজ দেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ইনশাআল্লাহ আমরা ভর্তি নিয়ে নিব আল্লাহ ভরসা। ওকে, চলেন আমরা এবার একটু আলোচনা করব 9 নম্বর মডেল টেস্ট নিয়ে। 9 নাম্বার, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান, বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, আর সবচেয়ে বড় সংবিধান হলো ভারতের। সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারতের। ওকে, গিফট পেতে হলে কি করতে হবে এটা বলে দিব পরে, গিফট পেতে হলে কি করতে হবে। ওকে ভাই, কি করলে গিফট বই পাওয়া যাবে? বই অন্তত কিনবেন সবাই, সবাইকে তো আর গিফট দিব না, বাচ্চার জন্য পাবে। কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্গত? ওশেনিয়া অঞ্চলের দেশ কোনটা? ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশ, ওশেনিয়া মহাদেশের দেশ হচ্ছে 14টা। 14টা দেশের মধ্যে একটা হচ্ছে নাউরু। কেনিয়া, গায়ানা, কিউবা এগুলো ওশেনিয়ার দেশ নয়। আসেন, মিশরীয়রা লেখার জন্য কি ব্যবহার করত? আমরা বলেছিলাম মিশরীয়দের লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। মনে আছে হায়ারোগ্লিফিক্স এর কথা, পবিত্র অক্ষরের কথা? এই মিশরীয়রা নীল নদের তীরে এক ধরনের নল খাগড়া জাতীয় গাছ জন্মাতো। কি? এক ধরনের নল খাগড়া জাতীয় গাছ। এই গাছটাকে আমরা বলছি প্যাপিরাস গাছ, যেটা নীল নদের তীরে জন্মাতো। ওকে, প্রাচীন বাংলার সমতট বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত? সমতট। তাহলে সমতট এই কুমিল্লা এবং নোয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী হচ্ছে সমতট জনপদের অন্তর্ভুক্ত, আর ঢাকা ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। ঢাকা কি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। ওকে, দেখেন উৎসব, গারোদের উৎসব হচ্ছে ওয়ানগালা, মারমাদের উৎসব হচ্ছে সাংগ্রাই, আর সাঁওতালদের উৎসব হলো সোহরাই। তাহলে অ্যান্সার বলছে সাঁওতাল। সোহরাই কাদের উৎসব? সাঁওতালদের উৎসব। গারোদের ওয়ানগালা, চাকমাদের মিজু, মারমাদের সাংগ্রাই, আর সাঁওতালদের উৎসব হচ্ছে কি? সোহরাই। তঞ্চঙ্গারা এরা কি? এরা একটা আলাদা উৎসব পালন করে যার নাম হচ্ছে বৈশাখী। সকল উপজাতিরা মিলে যে উৎসব পালন করে তার নাম হলো বৈশাখী। বৈশাখী। তঞ্চঙ্গা উপজাতির মধ্যে দেখা যায় পুরুষরা অধিক বয়স্ক নারীদেরকে বিয়ে করে, তঞ্চঙ্গা উপজাতি। 6 নম্বর কোশ্চেন, বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কবে? বাস্তিল দুর্গ, দেখেন বাস্তিল দুর্গ একটা কারাগারের নাম, এটা বর্তমানে একটা জাদুঘর। ফরাসি বিপ্লব যে হয়েছিল, বুর্জোয়া শ্রেণীর বিপ্লব বা এলিট রেভলিউশন যে হয়েছিল, এই ফরাসি বিপ্লবের সময়টাতে এই বাস্তিল দুর্গে আক্রমণ চালানো হয় 14ই জুলাই 1789 সালে। 14ই জুলাই 1789 সালে। আর এই 14ই জুলাইটা হলো বাস্তিল দুর্গ দিবস, বাস্তিল দিবস। বিশ্ব আবহাওয়া সংস্থা, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, যেটা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, এর সদর দপ্তর রয়েছে কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। সম্মেলনের শহর বলা হয় এই জেনেভাকে। বড়পুকুরিয়া কয়লার খনি, এটা কোথায় আছে? দিনাজপুরের বড়পুকুরিয়ার কয়লার খনি, তাই না? বড়পুকুরিয়া কয়লার খনি, দিনাজপুর। ডিনামাইট আবিষ্কার করেন কে? আমরা জানি সুইডিশ পদার্থ বিজ্ঞানী, তার নাম হচ্ছে আলফ্রেড নোবেল। এই আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। উত্তর কোরিয়ার পার্লামেন্টের নাম কি? উত্তর কোরিয়া, দেখেন উত্তর কোরিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি পার্লামেন্টের নাম। শাবাক কোন দেশের গোয়েন্দা সংস্থা? তাহলে শাবাক এবং বিভাগ এই দুইটাই হলো ইরানের একটা গোয়েন্দা সংস্থার নাম। শাবাক এবং কি বিভাগ ইরানের গোয়েন্দা সংস্থা। 12 নম্বর কোশ্চেন, আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ? আমরা জানি আফ্রিকাতে মোট দেশ আছে হলো 54টা। 54টা দেশ আছে, এর মধ্যে সবচেয়ে ছোট ক্ষুদ্র যে দেশটা তার নাম হচ্ছে সিচেলিস। সিচেলিস। আফ্রিকার সবচেয়ে ছোট দেশের নাম কি? সিচেলিস। পড়তে হবে, পড়তে হবে, পড়তে
পড়তে হবে, পড়াশোনা ছাড়া চাকরি পাওয়া যাবে না। আর চাকরি পেতে হলে বই পড়তে হবে, আর বই পড়তে হলে লাইব্রেরিতে যেতে হবে, কিনতে হবে অর্ণব স্টিকের স্পেশাল মডেল। পড়তে পড়তে ঘুমায় যাবেন, বুকে নিয়ে ঘুমায় যাবেন, স্বপ্নে দেখবেন আপনি পরীক্ষার হলে আছেন, পড়তে পড়তে ঘুমায় যাবেন বুকে টুকে নিয়ে। ওকে, যারা নিয়েছেন তারা একটু কমেন্ট করেন তো, পড়ে কেমন লাগতেছে, একটু কমেন্ট করে জানায়। ওকে, স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? তাহলে ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল, এই জন্য ব্রাজিলের ভাষা কিন্তু পর্তুগিজ ভাষা। ব্রাজিল কিন্তু দক্ষিণ আমেরিকার একটা দেশ, এবং ব্রাজিল হচ্ছে ল্যাটিন আমেরিকার একটা দেশ, ব্রাজিল। ওকে, চলেন আমরা আসবো ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত সিস্টার মধ্যে কোনটির সাথে বাংলাদেশের সীমানা নেই? বলেছে নেই কার সাথে? মেঘালয়ের সাথে আছে, মিজোরামের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে, কিন্তু অরুণাচলের সাথে নাই, নাগাল্যান্ডের সাথে নাই, মণিপুরের সাথে নাই। বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটা? বৃহত্তম নদী বন্দরের নাম হচ্ছে নারায়ণগঞ্জ। কোথায় নদী বন্দর, কোথায় আছে ভাই? নারায়ণগঞ্জ। নদী বন্দর নারায়ণগঞ্জ। ওকে, এরপরে আসলে বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? কবে? তাহলে জাতীয় পতাকা কে এঁকেছে? পটুয়া কামরুল হাসান। এটা সরকারি ভাবে গৃহীত হয় কবে? 17 জানুয়ারি 1972 সালে, 17 জানুয়ারি। আর সাংবিধানিক ভাবে এটাকে গ্রহণ করা হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? পর্বতশৃঙ্গ আমরা বলেছি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম বিজয় বা তাজিংডং, যেটা আছে বান্দরবানে। কেওক্রাডং আছে বান্দরবানে, লালমাই পাহাড় আছে কুমিল্লায়, বাটালি পাহাড় আছে চট্টগ্রামে। কোন বিষয়কে ঘিরে হ্যাশট্যাগ মিটু আন্দোলন সৃষ্টি হয়েছে? এই যে যৌন হয়রানি, এই যৌন হয়রানির জন্য ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে মিটু এই আন্দোলনটা গড়ে উঠেছিল, যৌন হয়রানি। কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়? সাগরকন্যা বলা হয় এই যে পটুয়াখালীর যে কুয়াকাটা আছে, সেই কুয়াকাটা সাগরকন্যা, কুয়াকাটা। আচ্ছা, এর পরের কোশ্চেনে আসেন। এশিয়া উইক, এটা একটা পত্রিকা, এশিয়া উইক প্রকাশিত হয় কোথা থেকে? এশিয়া উইক প্রকাশিত হয় হংকং ভিত্তিক এটা বাণিজ্যিক এটা একটা ম্যাগাজিন, বুঝতে পেরেছেন? হংকং ভিত্তিক একটা ম্যাগাজিনের নাম হচ্ছে এশিয়া উইক। যুক্তরাষ্ট্রের ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যুক্ত হয়? অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ অঙ্গরাজ্য কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য হচ্ছে 50টা। কয়টা ভাই? মোট অঙ্গরাজ্য কয়টা ভাই? মোট অঙ্গরাজ্য হচ্ছে 50টা। এর মধ্যে সর্বশেষ যুক্ত হয়েছে যে অঙ্গরাজ্য, তার নাম হলো হাওয়াই দ্বীপপুঞ্জ। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল, এটা মনে হয় পরীক্ষায় আসছে কয়েকদিন আগে, এটা মনে হয় পরীক্ষায় আসার কথা, কোথায় যেন আসলো এটা। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে আসামের লুসাই পাহাড় থেকে, ওকে, পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম কি? পানামা খাল সবার আগে শুরু করেছিল ফ্রান্স, এরপরে আবার খনন শুরু করলো আমেরিকা, অর্থাৎ এই আমেরিকায় শেষ করলো পানামা খাল। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খালের সমাপ্তকারী দেশ খনন। পরবর্তীতে পানামা দেশের কাছে 1999 সালে এই পানামা খালটা হস্তান্তর করা হয়েছে। সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কততম ওয়ার্ল্ড হেরিটেজ? সুন্দরবন বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে, বাংলাদেশের রামসার সাইট সুন্দরবন, বাংলাদেশের ওয়ার্ল্ড হেরিটেজ হচ্ছে সুন্দরবন। সুন্দরবন 798তম বিশ্ব ঐতিহ্য, 1997 সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত হয়েছে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর এর প্রতিষ্ঠাতা কে? সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প জাদুঘর রয়েছে, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘর। 1 থেকে 9 পর্যন্ত প্রশ্ন সলভ ডান। 1 থেকে 9 চলে আসলাম 10-এ। 1 থেকে 9 পর্যন্ত ডান। সবাই একটু বলেন তো ডান। আলহামদুলিল্লাহ, সবাই একটু কমেন্টে বলেন তো আলহামদুলিল্লাহ ডান। দেখি
সবাই একটু বলেন 1 থেকে 9 পর্যন্ত 3টা ক্লাসে কোশ্চেন সলভ ডান। ডান কিনা? আমাকে বলেন না কিছু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। ওকে, আমাদের রেগুলার ক্লাস হয়, আমাদের রেগুলার 10টা 30 মিনিটে আমরা ক্লাস নিচ্ছি। আমাদের যে অর্ণব স্টিকের স্পেশাল মডেল টেস্ট, এই অর্ণব স্টিকের স্পেশাল মডেল টেস্টের উপর ক্লাস, রেগুলার ক্লাস। সো বই খুব বেশি দাম নয়, 70 টাকা। আপনি একদিনেই 70 টাকা খরচ করে ফেলেন। আমি আপনাদেরকে বলি ভাই, আপনি একটা স্টুডেন্ট, যেই স্টুডেন্টই হোক, একটা কলেজ পড়ুয়া স্টুডেন্ট, 9-10 পড়ুয়া স্টুডেন্টও 70 টাকা একদিনে খরচ করে, বিভিন্ন ভাবে খরচ করে। কিন্তু দেখেন, আপনি একটা চাকরির প্রত্যাশী মানুষ, অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী, 70 টাকা দিয়ে একটা বই কিনলে আপনার অনেক হেল্প হবে। 70 টাকা হয়তো আপনি আবার উপার্জন করতে পারবেন, কিন্তু কিন্তু সময়টা চলে গেলে এটা আর ফিরে পাবেন না। এই জন্য আমি ভাই, দেখেন, আমি পড়ায় দিচ্ছি আপনাকে, আপনার আর কি লাগবে? এটার উপর এক্সাম নিয়ে দিব, এক্সাম নিব, পড়ায় দিব, সলভ করাই দিব। আপনার কোনো আর কি দরকার? আপনি শুধু আমার সাথে ক্লাস করবেন আর বইটা আপনার টেবিলে রাখবেন। আপনার কাছে এইটুকুই আপনার। আপনারা এখানে 650 মানুষ ক্লাস করতেছেন, 650 মানুষ কালকে গিয়ে লাইব্রেরিতে গেলে নিয়ে আসতে পারবেন। সবার হাতে হাতে বই থাকবে। লাইব্রেরিতে পাবেন, নীলক্ষেতে পাবেন, বাংলা বাজারে পাবেন, রকমারিতে পাবেন, সব জায়গায় পাবেন। 70 টাকা মানে, বইয়ের পৃষ্ঠা হলো 80টা, দাম হলো 70 টাকা। একটা পেজ 1 টাকারও কম মানে দাম। কিন্তু এই একটা পেজের মধ্যে, এই খেয়াল করেন, একটা পেজের মধ্যে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয়া আছে যেগুলো থেকে পরীক্ষায় আপনার প্রশ্ন কম আসবে। বুঝতে পেরেছেন? কাজেই পরীক্ষার হলে 2টা কোশ্চেন কমন পাওয়াই তো অনেক কিছু ভাই। পরীক্ষার হলে একটা নাম্বার কমন পাই তো, দেখেন মাঝে মাঝে এরকম হয়, এই 50তম বিসিএস এর কাটমার্ক 103 হইলো, আমি 98 পাইলাম, আর 2টা নাম্বার হইলেই চলে আসতো প্রিলি। দেখেন 2 মার্ক কত ইম্পর্টেন্ট। ওকে, সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা হলো, বারডেমে পরীক্ষা দিলাম বা মে মাসে পরীক্ষা হলো, আর 2টা নাম্বার পাইলে, একটা নাম্বার বেশি পেলেই হয়তো সিরিয়ালে চলে আসতাম। দেখেন তখন কিন্তু আফসোস লাগবে। পরীক্ষার রেজাল্টের সময় যখন দেখবেন 1 মার্ক 2 মার্কের জন্য, হাফ মার্কের জন্য আপনার লিস্টে নাম নাই, তখন খারাপ লাগবে। এই জন্য আস্থা রেখে পড়বেন ভালো করে, যেন আপনি ভাই প্র্যাকটিস করতে কোনো সমস্যাই নাই। একটা জিনিস আপনি যত পড়বেন ততই আপনার জ্ঞান বাড়বে। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে গেলে আপনার কি মনে হয় এগুলো ফেল না? আপনি সারা জীবন কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো পরীক্ষায় এগুলো আসতেই থাকবে। পরীক্ষায় বললাম, এই জন্য কখনো কখনো টাকার দিকে মুখ না করে, না চেয়ে, কখনো কখনো দীর্ঘ মেয়াদি যেটা আপনার ফিডব্যাক আসবে সেটার দিকে চিন্তা করতে হয়। আমাদের নীলক্ষেতে পাওয়া যাচ্ছে, বাংলা বাজারের সুমনা লাইব্রেরিতে, জয় স্টারে, প্রমিস লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, অনলাইনে পাওয়া যাচ্ছে, বিডি বুকসে পাওয়া যাচ্ছে, তারপরে রকমারিতে পাওয়া যাচ্ছে, মামুন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, ওয়াফি লাইফে পাওয়া যাচ্ছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে। ভাইয়া এই বই কি কোর্স কিনলেও পাবো? হ্যাঁ, কোর্স কিনলেও আপনি বই পাবেন। আমাদের অ্যাডমিশনের স্টুডেন্ট যারা আছেন তারা আমাদের বই ফ্রিতেই পাবেন। অ্যাডমিশনের, হ্যাঁ, অ্যাডমিশনের যারা আছেন, চাকরি না। আমি আবারও বলি, আপনারা যে কয়টা বই একটু পড়বেন সেটা আমি আপনাকে একটু বলে দেই। একজন বড় ভাই হিসেবে আমাকে ধরেন জিজ্ঞেস করে অনেকে যে স্যার কি কি বই পড়বো। আমি আপনার একটা বড় ভাই, একজন মেন্টর, আমি চাই না আপনি পথভ্রষ্ট হন। আপনি যে বইগুলো পড়বেন, আপনার এই মুহূর্তে যে বইগুলো পড়বেন, একটা হলো আপনি অর্ণব জিকে মডেল টেস্ট, আপনি এই বইটা পড়বেন। এর সাথে আপনি বাংলার জন্য অনিরুদ্ধ, বাংলার জন্য অনিরুদ্ধ পড়বেন, এটা রাশেদ স্যারের বই বাংলা। ইংলিশের জন্য আপনি ইমন্স ইংলিশ ফাইনাল সাজেশনটা পড়বেন। ইমন্স ইংলিশ ফাইনাল সাজেশনটা পড়বেন যারা চাকরির প্রত্যাশী ভাই বোনরা আছেন আমার।
যারা আমার চাকরির প্রত্যাশী ভাই বোনরা আছেন তারা, ওকে, এরা পড়বেন। যারা সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা দিবেন সামনে, তারা এই এই অল্প সময়ে এই কয়েকটা বই ভালো করে পড়ে যাবেন। আগে তো আপনারা মিহিরজিকে পড়তেছেনই, অনেকেই হয়তো মিহিরজিকে পড়েন, মিহিরজিকে তো পড়তেছেনই। মিহিরজিকে আমি একদম বেসিক টু অ্যাডভান্স মিহিরজিকে ধরে ধরে পড়াই। এটা এখন যেহেতু বাজারে নাই, আপডেট আসবে তখন সেটা নিলে আলাদা বিষয়। মানে মডেল টেস্ট আপনি রাখবেন, মিহিরজিকের পাশাপাশি মডেল টেস্ট রাখবেন, ওদিকে বাংলা অনিরুদ্ধ রাখবেন, সাথে ইংলিশ ইমোস ফাইনাল সাজেশন, যাদের সময় আগামী 1-1.5 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে তাদের জন্য। ওকে, এই হচ্ছে কথা। বড় ভাই হিসেবে কাছের ভাই হিসেবে একজন মেন্টর হিসেবে আপনাকে বলছি যে আপনার একটা চাকরি পেলে আপনার যেরকম ভালো লাগবে আমার ঠিক একই রকম ভাবে ভালো লাগবে। আর রেগুলার স্যার আপনি কি এটা পুরো বইটা শেষ করায় দিবেন রেগুলার ক্লাস নিয়ে? অবশ্যই, অবশ্যই আমি পুরো বই শেষ করায় দিব, অবশ্যই আমি পুরো বইটাই শেষ করায় দিব আপনাদেরকে। আপনি নিঃসন্দেহে বই কালেক্ট করে ফেলেন। যারা অ্যাডমিশন টেস্ট তারা কি, আর ভাই যারা অ্যাডমিশন টেস্ট তারা কি, হ্যাঁ অ্যাডমিশন টেস্টের ছেলে মেয়েরাও ইমোস ফাইন্যান্স পড়বেন, ওদিকে অর্ণব পড়বেন, মিহিরজিকে পড়বেন। অনিরুদ্ধটা চাকরির বই, বাংলার চাকরির বই এটা, অনিরুদ্ধ চাকরির জন্য পড়বেন আর কি। আর বাকিগুলো সবাই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া অ্যাডমিশনের জন্য এই বইগুলোই পড়বেন, শুধু অনিরুদ্ধটা বাদ দিয়ে তখন অ্যাডমিশনের জন্য আরেকটা বাংলা বই আছে, নাম হলো শিখা, ওটা পড়বেন, বলে দেব রেগুলার। স্যার মডেল টেস্ট আরো কমপ্লিট করবেন নাকি ক্লাস শেষ? আমরা রেগুলার 3টা মডেল টেস্ট 3টা করে সলভ করছি এই বইটা থেকে। আমরা রেগুলার 3টা করে সলভ করবো ইনশাআল্লাহ, রেগুলার 3টা। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বলতে চাই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনাদের এই মোস্তাফিজ স্যারের যে এই যে এমসিকিউ প্র্যাকটিসটা আছে, এমসিকিউ প্র্যাকটিস ফার্স্ট চয়েস, এমসিকিউ প্র্যাকটিস ফার্স্ট চয়েস, এটা কিন্তু হচ্ছে যারা মানে সিনিয়র স্টাফ নার্স, যারা সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা দিবেন, যারা, আমি এটা অ্যাডমিশন না, এটা সিনিয়র স্টাফ নার্স, যারা আপনারা হয়তো জানেন অনেকেই, সিনিয়র স্টাফ নার্স যারা পরীক্ষা দিবেন, এটা অ্যাডমিশনের বই না, এটা সিনিয়র স্টাফ নার্সের বই। আপনারা তারা এই বইটা পড়বেন। এটা মানে খুবই চমৎকার একটা বই, খুবই হাইলাইটস। ভাই আমি যদি পরীক্ষা দিতাম আমি এটা সবার আগে পড়তাম এই বই, এতটা চমৎকার গোছানো এই বইটা, ঠিক আছে? এটা পড়বেন সিনিয়র স্টাফ নার্স যারা আছেন তারা, আশা করি অনেক বেশি উপকৃত হবেন, এটা আমার বিশ্বাস। তো আমরা রেগুলার ক্লাস নিচ্ছি, প্রতিদিন আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, প্রতিদিন দেখা হবে, আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।